নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত গল্প জনৈক কাপুরুষের কাহিনী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত জনৈক কাপুরুষের কাহিনী। সকালবেলা করুণা নিজে হাতে চা নিয়ে এলো। চায়ের আনুষঙ্গিকের বহর দেখে না হেসে পারলাম না। বললাম, তোমাদের এখানে এদেশি জলহাওয়া ভালো হতে পারে, কিন্তু আমায় জীর্ণ করার ক্ষমতাটা এখনো স্বদেশী আছে। এই দুদিনে তার বিশেষ পরিবর্তন হয়নি। উত্তরে শুধু একটু হেসে প্লেটগুলো টেবিলের ওপর সাজিয়ে করুণা চলে যাবার উপক্রম করতে আবার ডেকে বললাম, তুমি কি আমার সঙ্গে লৌকিকতা শুরু করে দিলে নাকি? বিমলবাবু লৌকিকতা করলে না হয় বুঝতাম, কিন্তু কথার মাঝখানেই করুণা বললে, বিমলবাবু হয়ে যদি করি দোষ কি আছে? তারপর হেসে ঘর থেকে বেরিয়ে গেল। চায়ের পেয়ালা সামনে ঠান্ডা হতে লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। না, করুণার ব্যবহারটা মোটেই ভালো লাগছে না। এ কথা নিজের মনের কাছেও স্বীকার করতে আর বাধা নেই। করুণা নাটকীয় একটা কিছু করে বসবে তা অবশ্য আশা করিনি, কিন্তু মনের কোনো গোপন কোণে আহত অহংকার তারপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে। মনে হয়েছে এতটা হবার বুঝি দরকার ছিল না। সূর্য অস্ত গেছে যাক, কিন্তু তার বিলম্বিত রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কি ছিল? নাটকীয় না হয়ে করুণা অতিমাত্রায় কঠিন ও সংযত হয়ে উঠলে বুঝি সবচেয়ে খুশি হতাম। ধরা দেবার ভয়ে তার সেই সযত্ন সাবধানতায় আমার আত্মাভিমান সবচেয়ে বোধহয় তৃপ্ত হতো। কিন্তু করুণার নাটকীয় উচ্ছ্বাস বা কঠিন ঔদাসীন্য দুয়ের কোনো দিক দিয়েই গেল না। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। অনায়াসে এই কথাই ভাবতে পারতাম, এবং তাই ভাবাই ছিল হয়তো উচিত। সত্যি, করুণার সঙ্গে দেখা হওয়ার কোনো আশা বা আশঙ্কা আমার তো ছিল না। তার সঙ্গে দেখা হবার কথাও তো নয়। কিন্তু সেই অভাবিত ব্যাপার যখন ঘটল, তখন দেখলাম করুণাকে অনায়াসে ভুলে গেছি। যখন মনে করেছি তখনও সে আমায় ভুলতে পারে না, মনের এ গোপন গর্বটুকু ত্যাগ করতে পারিনি। এরকম একটা গর্ব থাকা খুব অস্বাভাবিক বোধহয় নয়। সেসব দিনের কথা একেবারে ভোলা তো যায় না, বিশেষ করে সেই একটি বিকেল। সারাদিন বাইরে অবিশ্রান্তভাবেই বৃষ্টি পড়ছে। ইচ্ছে থাকলেও কোথাও আর বার হওয়া হয়নি। বিকেলে চাকর এসে খবর দিলে একটি মেয়ে দেখা করতে এসেছে। এই হোটেলে আমার সঙ্গে দেখা করতে একটি মেয়ে। প্রথমটা সত্যিই একটু বিমূঢ় হয়ে গিয়েছিলাম। চাকরের সঙ্গে করুণা যখন ঘরে এসে ঢুকল, তখনও আমার মুখের বিস্ময় নিশ্চয় অত্যন্ত স্পষ্ট ছিল। চাকর চলে যাওয়ার পর করুণা এগিয়ে এসে বললে, খুব আশ্চর্য হয়েছ না? আমি সত্যিই ব্যস্ত হয়ে উঠলাম। বললাম, তা একটু হয়েছে, কিন্তু তুমি যে একেবারে ভিজে গেছ। করুণা কাছের একটা চেয়ারে এসে বসলে। বললে, বৃষ্টিতে বেরুলে ভিজতে হয়, তোমায় ব্যস্ত হতে হবে না। তারপর হেসে উঠে বললে, আর ব্যস্ত হয়েই বা কি করবে? তোমাদের এই নারী বিবর্জিত রাজ্যে মেয়েদের পোশাক পাবে কোথায়? শখের থিয়েটার পার্টি তো নিশ্চয়ই তোমাদের নেই। একটু ভেবে বললাম,
উপরের 10 নম্বরে একজনেরা আছেন, তারা তো স্বামী স্ত্রী বললে। তাদের কাছে শাড়ি ব্লাউজ চাইতে যাবে? কি বলে চাইবে? হাসি থামিয়ে গম্ভীর হয়ে তারপর বললে, তার চেয়ে ভিজে কাপড়েই আমি বেশ আছি, আমার অসুখ করবে না, ভয় নেই। অগত্যা তার পাশে গিয়ে বসলাম। আমি কোনো প্রশ্ন করবার আগেই সে আবার বললে, ভাবছ তো এমনভাবে এখানে আসার মানেটা কি? এবারও কোনো উত্তর দিতে পারলাম না। করুণা খানিকক্ষণের জন্যে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে মনে হলো। তারপর সম্পূর্ণ রূপান্তর। এই দুর্বার আবেগ সে এতক্ষণ জোর করে ধরে রেখেছিল তা বুঝলাম। একেবারে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে সে ব্যাকুল স্বরে বলে উঠল, আমায় পাটনায় নিয়ে যাচ্ছে, মামা কাল চিঠি দিয়েছেন। আমি কিছুই বুঝতে পারলাম না, সেটা নয়, তবুও বেদনাময় সত্যটা যতক্ষণ সম্ভব অস্বীকার করে বললাম, তোমাদের কলেজও তো ছুটি হচ্ছে, তাই না? করুণা আরও ব্যাকুল স্বরে বলল, না না, তা নয়, তুমি বুঝতে পারছো না, এখানে আমায় আর রাখবে না, এই যাওয়া আমার শেষ যাওয়া। তার ঠান্ডা একটা হাত নিজের মধ্যে ধরে স্তব্ধ হয়ে বসে রইলাম। হ্যাঁ, বেদনা সেদিন আমার হৃদয়েও ছিল, কিন্তু করুণার উদ্বেল আবেগের তুলনায় সে বুঝি কিছু নয়। আমার ভালোবাসার মধ্যে সে উদ্যমতা ছিল না যা ভাগ্যের বাধার বিরুদ্ধে উদ্ধত বিদ্রোহ করতে পারে। কিন্তু করুণা খানিক বাদে অশ্রুসজল মুখ তুলে দৃঢ় স্বরে বলল, আমি যাব না, কিছুতেই যাব না। কেন যাব? কি উত্তর এ কথার দেব আমি ভেবে পেলাম না। মনের গভীরতায় হয়তো সেই দিনই তার এ বিদ্রোহে আমার সাই ছিল না, কিন্তু তখনই আমি জানতাম যে এ বিদ্রোহ নিষ্ফল। কথাটা একটু ঘুরিয়ে দেবার চেষ্টায় বললাম, তুমি যা মনে করছো করুণা, তা তো নাও হতে পারে, তুমি হয়তো মিছিমিছি ভয় পাচ্ছ। করুণা আবার অস্থির হয়ে বলল, না না, আমি জানি জোর করে তারা সেখানে আমায় বন্দি করে রাখতে চান। তাদের ধারণা এসব ছেলে মানুষই সারাবার অব্যর্থ ওষুধ। করুণা একটু তিক্ত হাসি হাসল, তারপর বলল, জানো, আমি কলেজে যাবার নাম করে পেরিয়ে এসেছি। এখানে এসে তোমায় অসুবিধায় ফেলবার ইচ্ছা ছিল না, কিন্তু না এসে যে উপায় নেই। পিসির বাড়িতে তোমার যাওয়া তো প্রায় বন্ধই হয়ে গেছে, সেখানে এসব কথা তোমাকে যে জানাতেও পারতাম না। একটু থেমে করুণা আবার অস্থির হয়ে উঠল আবেগে। সত্যি সত্যি কি আমায় নিয়ে যাবে জোর করে? কিছুই কি আমরা করতে পারবো না? সেদিন কি আশ্বাস, কি সান্ত্বনা দিয়ে করুণাকে তার পিসিমার বাড়ি রেখে এসেছিলাম, তার বিবরণের এখানে আর প্রয়োজন নেই। কিন্তু মনে যত বড়ই ব্যথা পেয়ে থাকি না কেন, কিছুই তারপর করতে পারিনি, এটা ঠিক। করুণাকে তার মামারা জোর করে কিনা জানি না তারপর পাটনায় নিয়ে গেছেন। যাওয়ার আগে দেখা করবার সুযোগও মেলেনি আমাদের। নিমন্ত্রিত অবশ্য হইনি, কিন্তু একদিন কোথা থেকে করুণার বিয়ে হয়ে যাওয়ার সংবাদও কানে এসেছে। নির্লিপ্ত নির্বিকার মনে সে সংবাদ শুনেছি, এমন কথা হয়তো বলতে পারব না, কিন্তু আজ বিশ্লেষণ করে দেখে বুঝতে পারি এ সংবাদ পাবার পর কয়েকটি দিন ও রাত যে আমার কাছে হতাশায় ধূসর হয়ে গেছে, তা প্রধানত করুণার দুঃখের কথা ভেবে। ভালোবেসে না পাওয়ার ব্যর্থতা সেদিন নিজের দিকে নয়, করুণার দিক থেকেই বেশি উপলব্ধি করেছি, এবং সেই উপলব্ধির বেদনায় নিজের আত্মপ্রসাদ কিছু মেশানো ছিল কিনা তা বোঝবার শক্তি যদিও তখন ছিল না।
করুণার স্মৃতি যখন ম্লান হয়ে এসেছে, তখনও মনের কোন গোপন কোণে এ বিশ্বাস বুঝি ছিল যে আমি ভুললেও করুণা কোনোদিনও আমায় ভুলতে পারবে না। সে বিশ্বাসে রূঢ় আঘাত পাওয়ার পরই মনের যে বিস্ময়কর প্রতিক্রিয়া শুরু হলো, তাতে নিজের কাছেই নিজে কেমন একটু লজ্জিত বোধ করলাম, কিন্তু তবুও আত্মসংযম করতে পারলাম না। করুণা খানিক বাদে যখন আমার ঘরে এলো, তখন আমার আচরণে ও কথায় একটা সূক্ষ্ম পরিবর্তন চেষ্টা করলে হয়তো সেও লক্ষ্য করতে পারত। করুণা খাবার প্লেটটার দিকে চেয়ে বলল, কিছুই যে খাওনি। পাঞ্জাবির বোতাম আটতে আটতে তার দিকে ফিরে চাইলুম। একটু হেসে বললুম, লৌকিকতার বদলে লৌকিকতাই তো করতে হয়। দুর্ভিক্ষ পীড়িতের মতো প্লেট সাফ করে দিলে তুমি কি ভাবতে বলো তো? করুণার স্বর একটু যেন ক্ষুণ্ণ। তুমি এখনো সেই এক কথা ধরে বসে আছো না? আমার স্বর বেশ গাঢ়। এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা, করুণা। এখনো যে এটা শোধরালো না, তাই ভাবছি। করুণা অন্যদিকে ফিরে খাবার প্লেটটা সরিয়ে রাখছিল। তার মুখ দেখতে পেলাম না, কিন্তু যে উত্তর সে দিল তাতে সহজ কৌতুক ছাড়া আর কিছুরই আভাস নেই। সে বলল, আর সব দুর্বলতা তাহলে শুধরে ফেলেছ? আমার দিকে ফিরে করুণা আবার বললে, এ কি, এরই মধ্যে বেরোচ্ছ নাকি? হ্যাঁ, গাড়িটার কদ্দূর কি হলো একবার দেখতে তো হয়। তুমি দেখলেই তো সেটা তাড়াতাড়ি মেরামত হয়ে যাবে না। উনি তো খোঁজ নিয়ে আসবেন বলেছেন তো। ওর ফিরতে আর দেরি নেই, তোমায় থাকতেই তো বলে গেছেন। হেসে বলবার চেষ্টা করলাম, সুতরাং ততক্ষণ তোমার সঙ্গে বসে গল্প করতে বলে গেছেন? সকৌতুক মুখভঙ্গি করে করুণা বলল, তা করতেই পারো, অসুবিধে কি? আমার স্বর আপনা থেকে তখন বুঝি গাঢ় হয়ে এসেছে। অনায়াসে বলে ফেললে যে, করুণা? করুণার মুখে একাধারে হাসি ও বিস্ময়। এমন কি একটা কঠিন কথা যে অনায়াসে বলা যায় না? এমন কিছু কঠিন নয়, করুণা। সত্যিই বলছো? আমার সঙ্গে একা বসে গল্প করতে তোমার ভয় করে না? আমার যে নিজেকে এখনো ভয় করে, করুণা। তোমার মাথাটি বেশ খারাপ হয়েছে দেখছি, কিন্তু যেও না তুমি, আমি এক্ষুনি আসছি। বলে হেসে আমায় বেশ একটু অপ্রস্তুত করে করুণা এবার বেরিয়ে গেল। দরজার কাছ থেকে ফিরে এসে আবার বলল, তুমি যেও না কিন্তু, আমি এক্ষুনি আসছি। কিন্তু অনেকক্ষণ করুণা তারপর আর আসে না। ঘরের ভেতর পায়চারি করে বেড়াতে বেড়াতে মনের মধ্যে কি একটা জ্বালা অনুভব করি। সেটা আমার নিজের না করুণার বিরুদ্ধে বোঝা শক্ত। হয়তো সেটা নিয়তির বিরুদ্ধে। কি দরকার ছিল এমন করে আবার তার সঙ্গে দেখা হবার? দেখা হওয়াটা দৈবের আয়োজিত পরিহাস ছাড়া আর কি? কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কাল রাত্রে এই শহরের মাঝখানে এসে যখন তার কল হঠাৎ বিগড়ে গেছিল, তখন জঙ্গলের পথে না হয়ে একটা ভদ্রগোছের শহরের মধ্যে দুর্ঘটনাটা ঘটেছে বলে ভাগ্যকে ধন্যবাদই দিয়েছিলাম। ভবিষ্যৎটা তখন জানতে পারলে বোধহয় জঙ্গলের পথটাই শ্রেয় মনে করতাম। একে রাত্রিকাল, তাই অচেনা শহর। ডাকবাংলো ও স্টেশনের ওয়েটিং রুম থেকে দরিদ্রতম হোটেলে যখন টাঙা করে ঘুরে আশ্রয় না পেয়ে শেষে যে কারখানাতে মোটর মেরামত করাতে দিয়েছিলাম সেইখানেই ফিরে গিয়েছিলাম,
সেখানেই বিমল বাবুর সঙ্গে পরিচয় হয়েছিল। কাছাকাছি একটা কয়লার খনিতে তিনি কাজ করেন। সেখানকার কি প্রয়োজনে এ কারখানায় এসেছিলেন। প্রবাসে বিপন্ন বাঙালির সাহায্যে তিনি নিজে থেকেই অগ্রসর হয়ে তার বাড়িতে রাত্রি কাটাবার প্রস্তাব করেছিলেন। সামান্য একটু আপত্তি হয়তো করেছিলাম, কিন্তু তিনি তা শোনেননি। শহরের নির্জন এক প্রান্তে বিমলবাবুর বাড়ি। সেখানে পৌঁছে দেখা গেছিল সমস্ত বাড়ি নিস্তব্ধ। দরজার কড়া নাড়তে নাড়তে বিমলবাবু বলেছিলেন তার আজকে আসার কথা ছিল না, তাই চাকর বেটারা নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। খানিকক্ষণ পরে একটি মহিলাই লণ্ঠন হাতে এসে বাইরের দরজা খুলে নিদ্রা জড়িত স্বরে বলেছিলেন, বড্ড ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি যে বলে গেছিলে আজ আসবে না। বিমলবাবু হেসে বলেছিলেন, বরাতে একটা পরোপকারের পুণ্য ছিল, তাই বোধহয় আসার সুবিধে হয়ে গেল। আমি না এলে এই ভদ্রলোক একটু বিপদেই পড়তেন বোধহয় অজানা শহরে। করুণা এইবার আমায় দেখতে পেয়েছিল। মাথায় ঘোমটা দিয়ে সরে যেতে গিয়ে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়েছিল। বিমলবাবু তখনও বলে চলেছেন, তুমি চাকরগুলোকে ডেকে পাঠাও, বাইরের ঘরটা খুলে একটা বিছানা ঠিক করে দিক, ভদ্রলোকের একটু কষ্ট হবে যদিও। করুণা হেসে বলেছিল, বিদেশ বিভুয়ে একটু কষ্ট হলই বা ভদ্রলোকের। বিমলবাবু অবাক হয়ে আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে বলে উঠেছিলেন, তার মানে একে তুমি চেনো নাকি? করুণা হেসে উঠেছিল, তা একটু চিনি বই কি। কি আশ্চর্য! আশ্চর্যটা কিসের? তোমার অচেনা বলে আমার চেনা হতে নেই? তোমার সঙ্গে তো মাত্র 3 বছর বিয়ে হয়েছে, তার আগে 20 বছর আমি সলিটারি সেলে ছিলাম, মনে করো, বলেছিল করুণা। বিমলবাবু হেসে ফেলে বলেছেন, কিন্তু ভদ্রলোককে বাইরে ঠান্ডায় দাঁড় করিয়ে রেখে আমাদের দাম্পত্য জীবনের নমুনাটা নাই বা দেখালে। করুণা গম্ভীর হবার ভান করে বলেছে, ও, আমি শুধু ঝগড়া করি এই তুমি বোঝাতে চাও। এবার কিছু একটা বলা উচিত বলেই হাসবার চেষ্টা করে বলেছিলাম, ব্যবসায়ী পেশা বিমলবাবু, নমুনা দেখে আমিও ভুলি না। এতদিন বাদে করুণার প্রথম আলাপের ধরনে তখনই কোথায় মনে আমার একটা খটকা লেগেছিল। এইসব 7-5 ভাবছি, তারপর অনেকক্ষণ অপেক্ষা করে যখন নিজেই বেরিয়ে পড়ব কিনা ভাবছি, তখন করুণা এলো। সাজ পোশাকের পরিবর্তন দেখে যা বলতে যাচ্ছিলাম, নিজে থেকেই উত্তরটা সে দিয়ে বললে, একটু বাইরে যেতে হবে, আসবে আমার সঙ্গে? চাদরটা আলনা থেকে তুলে নিয়ে বললাম, হ্যাঁ, শুধু আদেশের অপেক্ষা, কিন্তু কোথায় যাচ্ছ তুমি? করুণা হাসল, বলল, বাজার করতে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাজার করতে? সে হেসে বলল, হ্যাঁ, আমি তো প্রায়ই যাই। এখানে চেনজাত ছাড়া বাসিন্দাদের মেয়েরা বড় একটা নিজেরা বাজারে যান না বটে, তো আমি ওসব মানি না। উনি না থাকলে আমি নিজেই চাকর নিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু বিমলবাবু তো আছেন। হো, না, তোমায় বলা হয়নি বুঝি। উনি খবর পাঠিয়েছেন আজ আসতে পারবেন না, আসলে হঠাৎ একটা বিশেষ জরুরি কাজে আটকে পড়েছেন। করুণা বেশ সহজভাবে এই কথাটা বলে গেল, কিন্তু আমি থমকে দাঁড়িয়ে রইলাম। তাহলে আর ভাবনা কিসের? উনি না থাকলে কি তোমার যত্ন হবে না? করুণার চোখে মুখে কৌতুকের দুষ্টু হাসি। অগত্যা নীরবে তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাজারে। এদিকের পথটা বেশ নির্জন, দূরে দূরে 2-1টা বাড়ি, তারও অনেকগুলি খালি পড়ে আছে। রাস্তায় লোক নেই বললেই হয়। খানিক দূরে নীরবে চলার পর
প্রশ্ন না করে পারলাম না। বিমলবাবু আজ রাত্রে ফিরবেন তো? বোধহয় না, এখন 2-4 দিন হয়তো সেখানেই তাকে থাকতে হবে। আবার নীরবে অনেকটা পথ পার হয়ে গেলাম। করুণা কয়েকবার আমার দিকে ফিরে তাকাবার পর হেসে বলল, কি ভাবছ অত গম্ভীরভাবে? ভাবছি আজই আমায় চলে যেতে হবে। তোমার গাড়ি তো আজকের মধ্যে মেরামত হয়ে উঠবে না। গাড়ি এরা পরে পাঠিয়ে দেবে ক্ষণ, আমি ট্রেনেই চলে যাব। এত ব্যস্ত কেন? তোমার এখানে ভয় কিসে? রাস্তার মাঝে আবার দাঁড়িয়ে পড়লাম। বললাম, বলেছি তো করুণা, ভয় আমার নিজেকে। নিজেকে আমি বিশ্বাস করি না। নাই বা করলে, তাতে কারোর তো কোনো ক্ষতি নেই। না, এ বুঝি আর সওয়া যায় না। হঠাৎ সংযম হারিয়ে তার হাতটা ধরে ফেললাম। ক্ষতি যদি তোমারই হয়? হ্যাঁ। করুণা হাত ছাড়িয়ে নিল না, কিন্তু পরিহাসের হাসিতে আমার সমস্ত আবেগকে নিষ্ঠুরভাবে হালকা করে দিয়ে বললে, কেমন করে হবে? আমি তো নিজেকে বিশ্বাস করি। করুণার হাত ছেড়ে দিয়ে বললাম, সে বিশ্বাস এখনো কি চুরমার হয়ে যেতে পারে না করুণা? সমস্ত নোঙর ছিঁড়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাবার ঢেউ কি আসতে পারে না? করুণার চোখে সেই দুর্বোধ্য সকৌতুক হাসি। কি জানি, পরীক্ষা অবশ্য হয়নি। তারপর কি বলতাম ঠিক জানি না, কিন্তু রাস্তা এবার জনবহুল হয়ে এসেছে। বাধ্য হয়ে চুপ করে গেলাম। সকালবেলা বাইরে বার হবার পোশাকে করুণার এক রূপ দেখেছিলাম। দুপুরবেলা ষোড়শোপচার আহারের আয়োজনের আসনের সামনে তার আরেক রূপ দেখলাম। একটি সাদা সেমিজের ওপর লাল চওড়া কস্তাপার শাড়ি পরে আধ ঘোমটার পাশ দিয়ে ভিজে এলো চুল পিঠে এলিয়ে সে কাছে এসে বসল। এমন আশ্চর্য তাকে কোনোদিনও লাগেনি। পাখা নাড়তে নাড়তে হেসে বলল, কি দেখছো বলো তো? কখনো দেখোনি নাকি? মনে হচ্ছে সত্যিই দেখিনি, কখনো দেখিনি। তা হতে পারে বলে করুণা অদ্ভুতভাবে হাসল। তারপর জিজ্ঞেস করল, আচ্ছা, আমার বাজার করা দেখে কি ভাবছিলে বলো তো? এই কথাই ভাবছিলাম যে তুমি আমার কাছে একটা নতুন আবিষ্কার। তাই নাকি? কিন্তু দোহাই, বেচারা কলম্বাসের দাবিটুকু উড়িয়ে দিও না। কলম্বাসেরও আগেকার দাবি যদি থাকে তবে সেটাই আমার। দাবি থাকলেও দলিল নেই তো, কি করবে? নিজের রসিকতায় করুণা নিজেই হেসে মাত করে দিল। নিঃশব্দে অনেকক্ষণ খেয়ে যাবার পর বললাম, দলিলের দাম সকলের কাছে নেই। ও তুচ্ছ জিনিস অনায়াসে পুড়িয়ে ফেলা যায় করুণা। এবার করুণা হাসল না, আমার মুখের দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলল, তোমায় মিষ্টি দেওয়া হয়নি বলেই হঠাৎ উঠে গেল। তারপর মিষ্টি করুণা নিয়ে এলো না, নিয়ে এলো ঠাকুর। কিন্তু খানিক বাদে ঘরে সে নিজেই পান নিয়ে এলো এবং হঠাৎ বলে বসল, তুমি আজ সন্ধ্যার গাড়িতে তাহলে যাচ্ছ? সবিস্ময়ে তার মুখের দিকে তাকালাম। আমারই মনের ভুল, নাকি তার মুখেই একটা অস্ফুট অস্থিরতার ছায়া? বললাম, বেশ, তাই যাব না হয়। বেশ, তাই যাব মানে? আমি যেন তোমায় জোর করে পাঠিয়ে দিচ্ছি? আমি তো তোমায় থাকতেই বলছি। তুমি নিজেই তো যাবার জন্যে অস্থির হয়ে উঠলে তখন। গলার ঝাঁঝটা এবার লুকোবার নয়। হেসে বললাম,
আমি কি তোমায় দোষ দিয়েছি? আমার সত্যিই না গেলে নয়। একটু যেন লজ্জিত হয়ে করুণা হাসবার চেষ্টা করে বলল, তা জানি, এমন জায়গায় তোমার মন টেকে। কিন্তু শোনো, সন্ধ্যায় ওই একটি গাড়ি ছাড়া আর গাড়ি নেই, তা জানো তো? ঠিক সন্ধে 6:30, মনে থাকে যেন। গাড়ির সময় আমার মনে রাখবার প্রয়োজন ছিল না। বিকেল না হতেই জিনিসপত্র বাঁধিয়ে আমার মোটরের কারখানায় খবর দিতে পাঠিয়ে স্টেশনে যাবার গাড়ি ডাকিয়ে করুণা নিজেই সব বন্দোবস্ত করে ফেলল, এবং স্টেশনে যাবার 15 মিনিটের পথ যেতে পাছে কোনো গোলমাল হয় বলে 1 ঘন্টা আগে আমায় গাড়িতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলে। এতক্ষণে আমার সঙ্গে বিশেষ কিছু বলবার অবসর তার মেলেনি। বাড়ি থেকে টাঙায় উঠবার সময় সে কাছে এসে দাঁড়িয়ে বললে, তুমি আমায় কি ভাবছ কে জানে, যেন তোমায় বিদেয় করতে পারলেই বাঁচি, তাই তো? সেরকমই মনে হচ্ছে। সেইটুকু ভেবেই যা কিছু সান্ত্বনা, আর কি ভাবব বলো? করুণা হেসে বলল, সান্ত্বনাটা এত সস্তা হলে আর সত্যিকার কিছু মেলে না গো। টাঙাওয়ালার গাড়ি চালানোর শব্দে তার হাসির রেশ মিলিয়ে গেল। এ গল্পের শেষ এইখানেই হলে হয়তো ভালো হতো, কিন্তু তা হলো কই। স্টেশনে যখন পৌঁছলাম তখনও ট্রেনের অনেক দেরি। ওয়েটিং রুমে জিনিসপত্র রেখে এদিক ওদিক অকারণে ঘুরে বেরিয়েও সময় কাটাতে না পেরে তখন বইয়ের স্টলে এসে দাঁড়িয়ে কি কেনা যায় ভাবছে, হঠাৎ পাশে চোখ পড়ায় চমকে উঠলাম। এ কি করুণা, তুমি এখানে? ম্লান একটু হেসে বলল, এই তো এলাম। স্টেশনের শেডের আবছা আলোর দরুন না সত্যিই করুণাকে কেমন দুর্বল দেখাচ্ছিল। স্টল থেকে একটু সরে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি ঠিক বুঝতে পারছি না করুণা, হঠাৎ স্টেশনে আসার মানে কি? করুণা আবার হাসল, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, দলিল পুড়িয়ে দিয়ে এলাম। খানিকক্ষণ সত্যিই কিছু বুঝতে না পেরে তার দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে রইলাম। তারপর ব্যাকুলভাবে বললাম, কি বলছো করুণা? খুব অসম্ভব কিছু বলছি কি? সব নোঙর ভাসিয়ে নিয়ে যাবার মতো ঢেউ কি আসে না কখনো? আশ্চর্য! করুণার স্বর ক্রমশ যেন গাঢ় হয়ে উঠল। আমার বুকের একেবারে কাছে এগিয়ে এসে চোখের দিকে চোখ তুলে সে বলল, তুমি আমায় নিয়ে যেতে পারো না? অত্যন্ত বিহ্বল হয়ে পড়লাম। আমি তোমায় নিয়ে? কোথায় যাবে ভাবছ? যেখানে খুশি। কোনো কথা এবার আর মুখ দিয়ে বেরুল না। মনের ভেতর শুধু একটা অস্থির আলোড়ন অনুভব করছি। করুণা বললে, তোমায় অনেক অসুবিধা, অনেক লাঞ্ছনা সইতে হবে জানি, কিন্তু আমিও তো তারই জন্যে প্রস্তুত হয়ে সমস্ত লজ্জা নিন্দা মাথায় নিয়ে চলে এসেছি। করুণা কাতরভাবে মুখের দিকে চেয়ে আছে। কি বলবো আমি? কি এখন বলতে পারি আমি? নির্বোধের মতো আমিই তার রুদ্ধ বন্যার বাট খুলে দিয়েছি। এখন তাকে কেমন করে ফিরিয়ে দেব আমি? কিন্তু সব কথা তুমি বোধহয় ভালো করে ভেবে দেখোনি করুণা। যে ঝড় এবার উঠবে তা কি তুমি সইতে পারবে? তার সঙ্গে জুঝতে জুঝতে ক্লান্ত হয়ে হয়তো আমরা পরস্পরকেই একদিন ঘৃণা করতে শুরু করব, তা কি ভেবেছ? করুণা তখনও আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে
কিন্তু ধীরে ধীরে, অত্যন্ত ধীরে ধীরে তার সমস্ত মুখ যেন বিদ্রূপের হাসিতে ভরে উঠল। তোমার মূল্যবান উপদেশের জন্যে ধন্যবাদ। আরেকটু হলেই নোঙর উপড়ে গেছিল আর কি। করুণা এবার সশব্দেই হেসে উঠল। অবাক হয়ে তার দিকে তাকালাম। সমস্তই কি তবে আমাকে বিদ্রূপ করবার জন্যে অভিনয়? করুণা সহজভাবে বললে, যাও, ট্রেন আসবার ঘণ্টা পড়েছে। আমার ট্রেনেরও বোধহয় দেরি নেই। তোমার ট্রেন? পিসিমারা কলকাতা থেকে আসছেন, তারা বাড়ি চেনেন না, উনিও নেই, তাই নিজেই এলাম নিয়ে যেতে। শুনে খুব হতাশ হলে বুঝি? কোনো কথা আর না বলে ওধারে প্ল্যাটফর্মে যাবার জন্যে ওভারব্রিজের দিকে অগ্রসর হলাম। করুণাকে শেষ যখন দেখতে পেলাম তখন স্টলের বইগুলোর দিকে সে ঝুঁকে পড়েছে। সত্যি পিসিমাদের নিয়ে যাবার জন্যেই কি সে স্টেশনে এসেছিল, নাকি আমার কাছে? যদিও জীবনে সেই কথাটি আর আমার জানা হলো না, জানা যাবেও না কোনো দিন। শুনছিলেন আজকের গল্প শ্রী প্রেমেন্দ্র মিত্র রচিত জনৈক কাপুরুষের কাহিনী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।